বিরতির পর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের সঙ্গী আপনারা এবং যারা এখন আমাদের সাথে যুক্ত হলেন প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। নিঃসন্দেহে সকালটি শুভ কাটুক প্রত্যেকের এই প্রত্যাশাই জানাচ্ছি। এবং তরুণদের কথা বলছিলাম যে তরুণদের জয় জয়কার চারিদিকে, এবং তরুণদের কাঁধে যে দায়িত্ব রয়েছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেই দায়িত্ব কিন্তু অনেক তরুণী খুব ভালোভাবে সঠিকভাবে দায়িত্ব নিয়ে পালন করছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে এই প্রজন্মের তরুণদের যাদের সায়েন্স বিজ্ঞান মনস্ক, যারা বিজ্ঞানে অনেকের ঝোঁক রয়েছে, বিজ্ঞান নিয়ে কাজ করছে, এর ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় সাফল্য এসছে। আমরা রোবোটিক্স ক্লাবের কথা কজন জানি না, তাদেরকেই আজ জানাবো যারা রোবট নিয়ে কাজ করতে চায়, বিজ্ঞানের এই অংশে যারা আগ্রহী, তাদের জন্য মূলত আজকের এই পর্বটি বিশেষভাবে সাজানো। বাকিদের জন্য তথ্য আকারে তো অবশ্যই থাকছে। যে দুজন অতিথি আমাদের সাথে আজ রয়েছে, আলাপ করিয়ে দিয়ে আমার ডান দিকে রয়েছে নাজমুল হাসান, প্রেসিডেন্ট MIST রোবোটিক্স ক্লাব, এবং একেবারে ডান দিকে রয়েছে নুসাইবা হাফিজ, যিনি ডিরেক্টর সিগনেচার। শুভ সকাল, আমন্ত্রণ। শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো, আমরা ভালো আছি। রোবোটিক্স ক্লাব, রোবট, এই নিয়ে তো কথা বলবো, বিজ্ঞানের এই অংশ নিয়ে। তবে তার আগে একটুখানি জানতে চাই, পড়াশোনা চলছে, পড়াশোনা করতে হয়, পাশাপাশি কাজ করতে হয় নিজেদের শখের এই কাজটি। এই সব কিছুর মধ্য দিয়ে প্রত্যেক দিনের সকাল উপভোগ করার সময় তাকে কতটুকুন, কিংবা সকালটা কিভাবে করে শুরু হয়? নাজমু থেকে যদি শুরু করি। সকালটা আসলে ঘুম থেকে উঠে জাস্ট নাস্তাটা খেয়ে ক্লাসের জন্য দৌড়। আচ্ছা, তো মানে খুব তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। ক্লাস থাকে সবসময় 8টা থেকে। আচ্ছা, সুতরাং আমাদের সকালে উঠতেই হবে, আর কোনো অপশনই নাই, সকালে উঠেই হচ্ছে ক্লাসের জন্য রওনা। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে দুজনেরই সকালটা শুরু হয়, সাধারণত ছাত্র জীবনে যেরকম শুরু হয় আর কি। এবার একটু আমরা ফর্মাল কোয়েশ্চেন গুলো জানার সেটা হচ্ছে অনেক জায়গায় রোবোটিক্স ক্লাব আছে, এরকম একটা ক্লাব আপনাদেরও আছে যে ক্লাবের নাম হচ্ছে MIST রোবোটিক্স ক্লাব, রাইট? তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে দয়া করে একটা ধারণা দিবেন যে এই ক্লাবে কি হয়। তো নামটা শুনে বোঝা যাচ্ছে মেইনলি ক্লাবটা হচ্ছে রোবোটিক্স রিলেটেড। তো আমাদের কাজই হচ্ছে রোবোটিক্সকে ইন্সপায়ার করা, রোবোটিক্স নিয়ে কাজ করা। এখন রোবোটিক্সটা কি জিনিস সেটা আমাদেরকে একটু যদি আমরা যদি আইডিয়া দিই, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আমরা যদি একটা যন্ত্রের ভিতরে রিমোট কন্ট্রোল ভাবে করা যায়, আর একটা হচ্ছে সেটা হচ্ছে সে অটোনোমাস করে দেওয়া যায়, সে নিজে কাজ করবে। তো আমরা রোবোটিক্স বলতে মেইনলি হচ্ছে ওই অটোনোমাস ব্যাপারটাই আমরা ইনক্লুড করার চেষ্টা করি, যে একটা রোবটের ভিতরকে আমরা এমনভাবে ডিজাইন করবো এবং প্রোগ্রামিং করবো যেন আমি একটা টাস্ক ওকে দিয়ে দেবো, সে নিজে কাজটা করবে। তো আমাদের মেইনলি প্রথমত আমাদের টার্গেট থাকে এই ধরনের একটা জিনিসটা স্টুডেন্টকে শেখানো, কিভাবে ফার্স্ট অফ অল হচ্ছে হার্ডওয়্যার ইন্টারফেসিং কিভাবে কি জিনিস, আমরা ফার্স্ট থেকে হার্ডওয়্যারটা শিখে, কারণ সে যে হার্ডওয়্যার না শিখে তাহলে সে ওটাতে কোড করতে পারবে না। তো ফার্স্টে সে হার্ডওয়্যারটা শিখলো, যে কি জিনিস লাগে, দেখেন হচ্ছে আমরা তাকে হচ্ছে রোবোটিক্স বেসড কোডিং গুলো শিখে। যেমন হচ্ছে আমরা মেইনলি একটা প্রায়োরিটি দিয়েছি মাইক্রো কন্ট্রোলার বেসড কোডিং গুলোতে। তো দেখা যাচ্ছে যে যত রোবটই হয় বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম গুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, আরডুইনো, রাসবেরি পাই এই ধরনের জিনিসগুলো, সফটওয়্যারগুলো এবং হার্ডওয়্যারগুলো দিয়ে করা হয়। তো আমরা প্রত্যেক শনিবার আমাদের যেহেতু মেম্বার আছে, স্পেশালি যারা হচ্ছে বিগিনার, তাদের জন্য আমরা একটা সেশন রাখি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, 3 ঘন্টা একটা সেশন থাকে। তো সেখানে হচ্ছে আমাদের যারা অলরেডি রোবোটিক্সে পারদর্শী অথবা রোবোটিক্সে তারা কাজ করেছে এবং বিভিন্ন জায়গায় ভালো লেভেলে আছে, তো তাদেরকে আমরা নিয়ে আসি। তারা প্রত্যেক শনিবার ক্লাস নেয়, যে সি প্রোগ্রামিং, তারপর হচ্ছে আরডুইনো কোডিং, তারপর হচ্ছে জাভা, পাইথন অথবা রাসবেরি পাই কোডিংগুলো শেখানো হয়। তাদেরকে স্টার্টিং হচ্ছে বিগিনিং লেভেল থেকে শুরু হয়। ফার্স্টে ওদেরকে জাস্ট কিভাবে একটা ওয়ার্ড বলতে হয় অথবা কিভাবে জাস্ট একটা রোবট মুভ করতে হয়, এভাবে আমরা স্টার্টিং শুরু করি। একদম বাচ্চাদেরকে যেভাবে স্টার্টিং করা হয়, হাঁটতে শিখে ওভাবে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে হায়ার লেভেলে যাই। তারপর হচ্ছে তাদেরকে আমরা স্পেশাল কিছু প্রজেক্ট ধরে দিই, যে ওকে ফাইন, তুমি এই প্রজেক্টগুলো শিখছো, এই কাজগুলো তুমি এখন পরে এটা পুরোটাকে কম্বাইন করে তুমি কিভাবে একটা আলটিমেট রোবট দাঁড় করাতে পারো, যে রোবটটা হয়তো হচ্ছে একটা লাইন ফলো করে একটা গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ করবে, অথবা যে রোবটটা হচ্ছে একটা আমার যদি একটা যে কোয়াড বানাইতে দিই তাকে, যে তুমি এখন হচ্ছে একটা মোটর ঘুরিয়ে ফ্লাইং এর কাজ শিখেছো, ওকে তুমি এবার একটা কোয়াড বানাও। এখন এটার জন্য আমরা তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, টেকনিক্যাল সাপোর্ট আমরা অবশ্যই তাকে সবসময় দিতে থাকি, তাকে আমরা কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আমাদের যতটুকু সাধ্য থাকে। এছাড়া যারা হচ্ছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারা তো একটু আপার লেভেলে চলে যায়, তো তাদের জন্য আমরা বিগ প্রজেক্ট অ্যানাউন্স করার চেষ্টা করি। যেমন হচ্ছে আমরা এর আগে হচ্ছে আমরা মঙ্গলবার MIST থেকে এবারও একটা গিয়েছে, তো আমরা ক্লাব থেকে লঞ্চ করেছিলাম। তো ওইরকম একটা এই ধরনের বড় প্রজেক্ট করা। এছাড়া গত বছর আমাদের পরীক্ষার মাঝখানে আমরা একটা প্রজেক্ট করেছি, যেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন টেপ। আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল যে প্রজেক্টে আমরা দেখি যে কনভেয়ার বেল্টের মধ্যে যে বিভিন্ন প্রোডাক্ট যাচ্ছে, সেটাকে পিক করতেছি বিভিন্ন ধরনের রোবট। আমরা সব ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে এখন রোবট বেসড। তার মানে আমি যতদূর বুঝলাম যে যত বড় ক্লাস তত বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়, রোবট নিয়ে কাজ করতে হয়, রোবোটিক্স নিয়ে কাজ করতে হয়। একটুখানি নুসাইবার কাছে আসবো। সিগনেচারের ডিরেক্টর, সিগনেচারটা কি নিয়ে কাজ করে? সিগনেচারের কনসেপ্টটা আসলে ছিল রোবোটিক্স ক্লাবের মেয়েদের জন্য।
আচ্ছা, মানে সিগনেচারের সদস্য শুধুমাত্র মেয়েরা? শুধুই মেয়েরা। আচ্ছা, আমাদের এমআইএসটি তে রোবোটিক্স ক্লাবে শুধু এমআইএসটি সদস্যরাই থাকে। তো আমাদের যা হয়, মেয়েরা ক্লাবে আসে, দেখা যায় ফার্স্ট ইয়ারের দিকে ক্লাবে অনেক মেম্বার থাকে, মেয়ে প্রায় 200-র মতো মেয়েই থাকে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে মেয়েরা ঠিক কন্টিনিউ করে না। তারা কিছুদিন ক্লাবে থাকে, তারপর হচ্ছে তারা হয়তো কাজ শিখছে, কিন্তু প্রজেক্টের কাজ যখন শুরু হয় তখন আর তাদের পাওয়া যাচ্ছে না। তো এই কারণে সেটা খাটনি বেশি, আগ্রহের অভাব, হ্যাঁ, অনেকেই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, হচ্ছে টাইম ম্যানেজ করতে পারে না, এরকম অনেক কিছু নিয়ে, আবার অনেকে আগ্রহ হারিয়ে ফেলে, এরকম অনেক কিছু নিয়ে মেয়েদের আস্তে আস্তে দেখা যায় যে আমরা হারিয়ে ফেলছি। তো সিগনেচারের কনসেপ্টটা আমরা লাস্ট ইয়ারে নিয়ে আসছি। আমাদের ব্যাপারটা ছিল এরকম, আমরা খেয়াল রাখবো যে ক্লাবে যারা মেম্বার ছিল তারা আসলে কি জন্য চলে যাচ্ছে, আর যদি এমন কিছু থাকে যেটা আমরা হেল্প করতে পারবো, যেমন অনেকেই থাকে যে তারা কাজ করতে কমফোর্ট পাচ্ছে না, হয়তো বা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, এই প্রবলেমগুলো যেন না হয়, এটার জন্য আমরা সিগনেচারটা লাস্টে ইন্ট্রোডিউস করেছি। আমাদের অলরেডি সিগনেচারের ভালো কিছু অ্যাচিভমেন্ট আছে। একটা রোবোটিক্স হ্যান্ড ছিল লাস্ট বার, রোবোটিক্স হ্যান্ডের কাজ ছিল সে যদি তাকে কমান্ড দেওয়া হয় সে গ্রিপ করতে পারে, মানে হাত যেভাবে কাজ করে সেভাবে। তাছাড়াও প্রায় 2 বছর আগে আমাদের একটা প্রজেক্ট ছিল অ্যাগ্রোবট। অ্যাগ্রোবট হচ্ছে একটা রোবট যে কৃষিকাজে সাহায্য করবে, এবং এখানে 4টা মেয়ে ছিল, মানে 4 জনই এমআইএসটি স্টুডেন্ট এবং 4 জনই মেয়ে ছিল। এই প্রজেক্টটা বেশ মানে সাকসেসফুল প্রজেক্ট ছিল। আচ্ছা, ওটা কি দেশব্যাপী? আচ্ছা আচ্ছা, মানে সরকার থেকে ওটা কোথায় কৃষিকাজে সাহায্য করেছে? ওটা প্রজেক্টটা খুব ছোট ছিল, ওটা এখনো মানে ফিল্ড ধান কাটার। আচ্ছা, মানে ওটা কি ধান কাটতে সহযোগিতা করবে, মানে ওটাকে ছেড়ে দিলেও একা একাই ধান কেটে ফেলবে? এরকমভাবে কোডিং করা কিনা ওরকম না, জাস্ট ছোট একটা প্রজেক্ট, ধান কেটে নিয়ে আসবে। আচ্ছা, এখনো মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ওভাবে আসেনি, কিন্তু প্রজেক্টটা ছিল হচ্ছে ওকে যদি ছেড়ে দেওয়া হয় সে নিজের মতো হচ্ছে, মানে এখানে হিউম্যানের যে কাজটা ওটা আমরা পুরো অ্যাভয়েড করতে পারি। ওকে যদি আমরা গ্রাউন্ডে নামিয়ে দিই, ও নিজে নিজে হচ্ছে গ্রাউন্ডটা মানে কমেন্ট সিস্টেমটা কেমন? কমেন্ট সিস্টেমটা কি ভায়া রিমোট নাকি জাস্ট মানে শুনতেই পারে, মুখে বললেই না? এটা কোডিং ছিল, কোডিং করা ছিল। ওকে যদি স্টার্ট করে দেওয়া হয় সে তার কোড রিড করবে এবং সেভাবে কাজ করবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই সিগনেচারের কাজ নিয়ে, প্রজেক্টগুলো নিয়ে এবং এমআইএসটির যে প্রজেক্টগুলো ওগুলো নিয়ে একটু ডিটেলে জানবো, যে কি কি নিয়ে কাজ আরো করতে হয়। তবে তার আগে একটা বিরতি থেকে আসি। হ্যাঁ, চলো আমরা একটা বিরতি নিয়ে নিই, এবং বিরতির পরে আরো জানার অনেক সুযোগ থাকবে। একেবারে একেবারে দর্শক সাথেই থাকবেন, আমরা ছোট্ট একটা বিরতির পরে ফিরছি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ এবং প্রত্যেকের দিনটি শুভ কাটবে সেই প্রত্যাশায় শুভ সকাল। যারা বিজ্ঞান মনস্ক তরুণ রোবোটিক্স নিয়ে কাজ করতে চাও তারা আজকের এই পর্বটি মিস করবে না, কারণ আমরা আজকে কথা বলছি নাজমুল হাসান, যে প্রেসিডেন্ট এমআইএসটি রোবোটিক্স ক্লাবের, এবং নুসাইবা হাফিজ, স্নিগ্ধা যার ডাকনাম, যে সিগনেচারের ডিরেক্টর। ওদের রোবোটিক্স নিয়েই আমরা মূলত কথা বলছি। ওদের কাছে আমরা ফিরবো আরো একবার, তবে তার আগে জাস্ট দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি যে দর্শক যারা এই ব্যাপারে আগ্রহী তারা কিন্তু পরবর্তী সময় এদের সাথে কমিউনিকেট করতে পারবেন। তাদের একটা ফেসবুক পেজও আছে, সেটা না হয় সেটা নিয়ে নাজমুল আমাদেরকে জানিয়ে দিবে। কিন্তু তার আগে একটু জানতে চাইছি নাজমুল, যে কারা এই বিষয়ে, যদি অনেকে আছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সুযোগ পাচ্ছে না, রাজধানীমুখী অনেকে হতে পারছে না, তারা কিভাবে ইনভলভ হতে পারে এই ধরনের কর্মকাণ্ডের সাথে? আমাদের মেইনলি ক্লাবে তো মেম্বার যারা, মেম্বারটা শুধুমাত্র এমআইএসটি স্টুডেন্টদের জন্য রেস্ট্রিক্টেড, বাট আপনি কেউ যদি আগ্রহী হয় অথবা কেউ যদি খুব ইন্টারেস্টেড যে আমি এটা কাজ করবো, আমরা তাদের জন্য হেল্প অলওয়েজ, আমাদের সাহায্যতা অলওয়েজ উন্মুক্ত। আমরা যেরকম হচ্ছে যেমন হচ্ছে আমি যে বলবো যে আমরা গত বছর হচ্ছে আমরা নোয়াখালী লক্ষ্মীপুর জেলাতে আমরা একটা ওয়ার্কশপ করেছি। ওখানে জাস্ট প্রাইমারি এবং হাই স্কুল স্টুডেন্ট ছিল সবাই। আচ্ছা আচ্ছা নাজমুল, এখানে একটু আমি বলিনি যে যে উদাহরণটা দিতে যাচ্ছ এটা নোয়াখালীতে লক্ষ্মীপুরে গিয়ে কাজ করেছো, এটা একটুখানি বিস্তারিত ভাবে আমরা শুনবো, কারণ দর্শকদেরকে বিস্তারিত ভাবেই জানাতে হবে। রাইট, এখন আমাদের নিউজের একটা তার আছে, তাই বলতে চাইছো নিশ্চয়ই? হ্যাঁ, যে আমরা একটুখানি সংবাদটা জেনে এসে তারপরে জানি। তবে দর্শকদেরকে তার আগে আমি একটু ছোট্ট করে হিন্ট মতোই দিয়ে যেতে চাই, যে লক্ষ্মীপুরের যে উদাহরণটাও দিতে যাচ্ছে এটা তো নিশ্চয়ই সংবাদ থেকে ফিরে এসে আমরা মন দিয়ে শুনবো। তবে এটা কিন্তু শুধুমাত্র ঢাকার কাছাকাছি কোনো জেলার জন্য কিংবা বিভাগের জন্যও নয়, দূরেও কিন্তু এটা ওরা প্রোভাইড করতে পারে। এটা বিস্তারিত শুনবো, তবে একটুখানি যে নিউজ থেকে আমরা ফিরে আসি। গেস্ট কনভারসেশনে যাব। আমাদের সাথে অতিথি হিসেবে আছে নাজমুল হাসান, প্রেসিডেন্ট
MIST রোবোটিক্স ক্লাব এবং নুসাইবা হাফিজ ডিরেক্টর সিগনেচার একই ক্লাবের। সো আমরা লক্ষ্মীপুরের গল্পটা ছিলাম, ওটা আমরা শুনতে খুবই আগ্রহী, কারণ এই গল্পটা শুনতে পারলে বাংলাদেশের ঢাকার বাইরে যারা রয়েছে তাদেরও আমার মনে হয় তারা একটু উৎসাহী হবে বা বুঝতে পারবে, উপকৃত হবে। তো লক্ষ্মীপুরে আমরা গিয়েছিলাম গত বছরে, সেটা হচ্ছে অগাস্টে। আপনার অক্সিজেন নামক লক্ষ্মীপুর একটা অর্গানাইজেশন আছে, যেটা হচ্ছে উত্তরে আমাদের যেরকম একটা রোবোটিক্স অর্গানাইজেশন ইউথদেরকে নিয়ে, ওটা লক্ষ্মীপুর একটা অর্গানাইজেশন অক্সিজেন। ওখানের মধ্যে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, আমরা জাস্ট গিয়েছিলাম। সেখানে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল। তো আমরা ওখানের মধ্যে একদিনই তো আমাদের পক্ষে সব পুরো রোবোটিক্স শেখানো সম্ভব। আমরা ওদেরকে মেইনলি যেটা দিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে কীভাবে স্টার্ট করতে হবে, হাউ টু স্টার্ট ফ্রম হোয়ার স্টার্ট। এখানে আমরা যেহেতু তাদেরকে একদম বেসিক লেভেলে কোথায় থেকে স্টার্ট করলে সে কোন লেভেল পর্যন্ত যেতে পারবো জিনিসটা আমরা তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং তাদেরকে আমরা যে এখান থেকে তাদের কম্পোনেন্টস কিনতে হবে আমরা সেটা তাদেরকে প্রোভাইড করে এসেছি, যে আপনারা এখান থেকে কম্পোনেন্টস পাবেন এবং কীভাবে কোন জায়গা থেকে আমরা টেকনিক্যাল সাপোর্টগুলো পাবো, প্রত্যেকটা জিনিস লিঙ্ক ধরে দিয়ে এসেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কি করতে পারি তাদেরকে আমরা এখনো, আমি গত পরশুদিন রাতেও আমাকে ওখানে ক্লাস 9-এর লক্ষ্মীপুর সামাদ স্কুল একটা আছে, স্কুল এক স্টুডেন্ট আমাকে নক করে যে ভাইয়া আমি একটা লাইন ফলোয়ার বানাচ্ছি, যেটা হচ্ছে আমি সেন্সর বসিয়েছি কিন্তু আমার সেন্সর কাজ করতেছে না। তো আমরা এখান থেকে যেটা তাদেরকে প্রোভাইড করেছি যে কীভাবে কতটা সেন্সর লাগাতে এবং কোডিং কোত্থেকে করবে, সে কীভাবে করবে, ওই জিনিসটা আমরা তাকে দিয়ে দিয়েছি। এবং সে তো ঢাকা আসতে পারবো না, আমাকে রাত্রেবেলা সে 12টার দিকে নক করেছে ফেসবুকে। তো আমি তাকে ওই আমার রুমে বসে থেকে যতটুকু আমার সম্ভব ছিল আমি তাকে প্রোভাইড করেছি। এটা কি ওভার ফোন নাকি ফেসবুক? মাঝে মাঝে কল করা হয়। ওরা মেইনলি যেটা চায়, আমি যে জিনিসটা তাকে প্রোভাইড করেছি, এখন সে যদি ওই জিনিসটা যদি ক্লিয়ারলি ফলো করে, যেমন প্রত্যেকটা লিঙ্কগুলো সে যদি ফলো করে, যেমন কোডিংটা সে যদি প্র্যাকটিস করে, আমি বলবো সে ওইখানে বসে থেকে সে আগামী 2 মাসের মধ্যে কমপ্লিট প্রজেক্টটা দাঁড় করাতে পারবে। আচ্ছা আচ্ছা। তার মানে এটা কিন্তু ঢাকার বাইরে যারা রয়েছে তাদের জন্য খুবই সুখবর যে ঢাকাতে এসে কিংবা ক্লাবের সদস্য হয়েই এটা সম্ভব তা কিন্তু একেবারে নয়। ঘরে বসেও করতে পারবে, নিজের স্কুলের পাশাপাশিও কন্টিনিউ করতে পারবে, শুধু একটু ওভার ফোন কিংবা যে মাধ্যমটাই অ্যাভেলেবেল সেখান থেকে একটুখানি হেল্প নিয়ে, গাইডলাইন একটা নিয়ে নিজেরাই দাঁড় করাতে পারবে। একটা প্ল্যাটফর্ম সম্পর্কে কথা বলবো। শুরুতে মানে স্নিগ্ধার একটা কথা আমি কোট করেছি যে অনেকেই আসে, এটা মেয়েদের বেলায় সে বলেছে, কিন্তু আমি যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি অনেক সময় ছেলেদের বেলাতেও শুরু করে আগ্রহ নিয়ে শেষ করতে পারে না। এর একটা বড় কারণ হচ্ছে গিয়ে স্পন্সর পাওয়া যায় না, স্ট্রাগল করতে হয়। এই বিষয়গুলো নিয়ে এটা তো ভালো বিষয়, আমরা যেহেতু একটা চমৎকার যুগে বসবাস করি, বিজ্ঞানের যুগ, এই যুগে এত স্ট্রাগল কেন এবং এই যে ফিনান্সিয়াল সাপোর্টটা এটা সব জায়গায় এত কম কেন, কি মনে হয়? এটা যেটা আমার যেটা পার্সোনালি যেটা মতামত সেটা হচ্ছে আমাদের আসলে আমরা মুখের মধ্যে যতটুকু টেকনোলজি নিয়ে কথা বলি, কিন্তু আসলে না, আমাদের যাদের কাছে আসলে স্পন্সরশিপ আছে বা টাকা আছে তারা আছে দেওয়ার প্রতি আগ্রহী না। আপনি একটা কনসার্টে বা যদি বাইরে কোথাও যদি টাকা দেন সেটা এক্সপোজার অনেক বেশি হয়, অনেক বেশি এক্সপোজার। কিন্তু আমি যদি একটা যদি প্রজেক্টের যদি টাকা দিই সেটা দেখা যায় কিছু স্পেসিফাইড কয়েকটা জায়গায় এক্সপোজার হয়, যার জন্য সবাই চায় যে এক্সপোজার বেশি হোক। এরকম কি তোমাদের কখনো হয়েছে যে কোনো একটা প্রজেক্ট তোমরা লঞ্চ করতে পারোনি কিংবা মাঠেই নামাতে পারোনি শুধুমাত্র পয়সার অভাবে, এরকম ফেস করছো? এটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট যেতে চেয়েছিলাম হচ্ছে পোল্যান্ডে, একটা প্রজেক্ট আমাদের মার্চবারে ছিল, ওটার ক্ষেত্রে আমাদের হয়েছিল যে আমাদের টাকা শর্ট পড়ে গেছিল এটা। বাট এরপরে আলাদার মধ্যে আমাদের তেমন একটা প্রবলেম হয়নি, আমরা মোটামুটি যতগুলো করেছি স্পন্সর পেয়েছি। বাট এই লাস্টে আমরা যেটা করেছিলাম আমাদের মার্চের 4 তারিখে আমরা আমাদের রোবোটিক্স মিনলি আমাদের তো শুধু পার্টিসিপেট আমরা তো করছি, তো আমাদের একটা টার্গেট ছিল হচ্ছে আমাদের স্টুডেন্টরা আমাদের এরিয়াতে পার্টিসিপেট প্লাস বাইরের স্টুডেন্টরাও আসবে এখানে, বাইরের স্টুডেন্টদের সাথে তাদের ইন্টারেক্ট হবে, কিভাবে কতটুকু কি করছে তারাও জানবে। তো সেটা ছিল আমাদের রেভলিউশন 2017। তো রেভলিউশন 2017-এর জন্য আমরা গত বছর থেকে আমরা শুরু করেছি 2016 দিয়ে। তো 2016-এ আমার খুবই কষ্ট হয়েছে আমার স্পন্সরের জন্য। ইভেন আমি লিটারালি যেটা বলবো যে আমার প্রাইজ মানি লাস্ট মুহূর্তে কিছুটা আমি কমিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার স্পন্সরশিপ ছিল না। আমরা একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে একটা প্রজেক্ট দাঁড় করায়, তাকে অবশ্যই আমার কিছু একটা স্যাটিসফাই, সে যদি একটা স্যাটিসফ্যাক্টরি বিষয় আছে, তো সে টাকা পেলে সে ওটা দিয়ে ওই প্রজেক্টটা আরো মডিফাই করতে পারবে। ওই টার্গেট থেকে আমরা প্রাইজ মানিটা অনেক বাড়িয়ে দিই, আমরা এবারও প্রায় 3.5 লাখ টাকার মতো প্রাইজ মানি দিয়েছি। তো এটা একটাই উদ্দেশ্য, সেই জন্য নেক্সট তার প্রজেক্টটা আরো মডিফাই করতে পারে, আরো ভালো টেকনোলজি নিয়ে আসতে পারে। ওই টাকাটা দেওয়ার জন্য আমি যখন স্পন্সর কাছে দৌড়াই, দেখা যাচ্ছে আমি অন্তত 100 জায়গায় গেলে আমার ছাড়া মিলতেছে 2 থেকে 3 জায়গায়, এবং সেখানে আমি যদি ডিরেক্ট যাই না, আমার দেখা যায় অথরাইজেশন আছে, আমার অথরিটি থেকে পারমিশন আছে এবং সব কাগজপত্র আছে, দেখাচ্ছে যে আমি এরকম একটা কিছু করতে যাচ্ছি, তাও আসে না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাকে লিঙ্কে যেতে হবে যে অমুকের ওখানে আছে, আমি ওখানে যাবো, ওইভাবে আমাকে স্পন্সরটা অথরাইজেশন তো দরকারি, কারণ আপনি ভ্যালিড কোনো কাজের জন্য চাচ্ছেন কিনা সেটা তো তারা সম্পূর্ণটা আছে। এই ক্ষেত্রে একটুখানি নুসাইবা, স্নিগ্ধা তোমার কাছে একটুখানি জানতে চাই, স্পন্সরশিপের কথা উঠছে, ফিনান্সিয়াল কথাবার্তা আসছে,
কাজটা যখন আমি শুরু করতে যাব আসলে কি খরচার খুব একটা ব্যাপার আছে? কারণ এটা শুনে অনেকে ভাববে যে তাহলে খুব হয়তো খরচা হবে, আমি বেয়ার করতে পারবো না। আসলে কি ততখানি খরচার ব্যাপার আছে? যখন শেখার মানে শুরু হয় তখন আসলে খরচটা ওরকম না, যে এমন হয় না যে আমার অনেক খরচ আমি শেখাটা শুরুই করতে পারবো না। নর্মাল একটা মানে কাজ যখন আমরা শুরু করি, আর্ডুইনো যখন মানে শেখা শুরু করি বা রাসবেরি পাই যখন শেখা শুরু করি, তখন কিছু হার্ডওয়্যার কিনতে হয়। আমার কিছু বোর্ড লাগে, কিছু হার্ডওয়্যার লাগে। সফটওয়্যার তো এগুলো মোটামুটি পাওয়াই যায়, হার্ডওয়্যারগুলোর জন্য 3-4 হাজার খরচ হলেই মোটামুটি হয়ে যায়। যদি আমি প্রজেক্টের ক্ষেত্রে যাই, একটা লাইন ফলোয়ার যদি আমি তৈরি করতে চাই, সেখানেও খরচ খুবই বেশি তা না। লাইন ফলোয়ারে কিছু বোর্ড থাকে, কিছু সার্কিট কানেকশন থাকে, এখানেও মোটামুটি 4,000-5,000-এর মধ্যেই হয়ে যায়। মানে 4-5-এর মধ্যে হয়ে যাচ্ছে। তার মানে পয়সার কথা ভেবে যে কেউ পিছিয়ে যাবে এরকম নয় আসলে। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা একটা কথা তুমি যেটা বললে নাজমুল, যে বাইরের দেশ থেকে শিক্ষার্থীরা আসবে, কম্পিট করতে আসবে কিংবা বানাতে আসবে, সেটাও চাই, কারণ তথ্য আদান প্রদান, মতামত আদান প্রদানটা, শেয়ারিংটা হবে। তোমরাও তো ইন্টারন্যাশনালি কম্পিট করতে গেছো, সেটা একটুখানি শুনি। কোন রোবট নিয়ে এমআইএসটি থেকে গেছে, সেই রোবটের কাজ কি ছিল যেটা ইন্টারন্যাশনালি কম্পিট করে এসছে? আমাদের সবচেয়ে বড় সাফল্য যেটা আমি সেটা দিয়ে শুরু করছি। আমাদের হচ্ছে 2009 যেটা নাসা লুনা রোবোটিক্স কম্পিটিশন যেটা ছিল, এটা ওয়ার্ল্ড ওয়াইড বিগেস্ট একটা কম্পিটিশন। সেখানে হচ্ছে আমরা 10th পজিশন ছিলাম ওয়ার্ল্ড ওয়াইড, এবং 160টা টিমের মধ্যে আমরা 10ম পজিশনে ছিলাম। এটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাকসেস। তো সেটা মেইনলি আমাদের যেটা ছিল, একটা রোবট বানাতে হবে যেটা হচ্ছে চাঁদে যাওয়ার উপযোগী। চাঁদে যাবে, সে যাবে, কিছু অ্যানালাইসিস করবে, চাঁদ থেকে মাটি কালেক্ট করবে, ওইরকম অনেকগুলো সেন্সর থাকবে। তো সব কিছু মিলিয়ে সেটা হচ্ছে একটা রোবট, যেটা প্রায় ওয়েট ছিল হচ্ছে 12 কেজির মতো, 12 কেজির মতো। এবং ওটাতে আমাদের মেইন যে অপশনাল সেগমেন্টটা যেটা ছিল মাইনিং এ আমরা ছিলাম 6th। তো এটা আমাদের হিউজ একটা সাফল্য ছিল আন্তর্জাতিকভাবে, এবং এটা গভর্নমেন্টও ভালো রিকগনিশন ছিল। আমরা চেষ্টা করেছি যে আমাদের সিনিয়ররা যারা ছিলেন তাদের সবারই একটা প্রচেষ্টা ছিল, আমরা ঠিক আছে লেখাপড়া করছি প্লাস কিছু একটা করি, এবং দেশকে আসলে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে, তারা চেষ্টা করেছেন। এরপরে হচ্ছে আমরা যেটা আমাদের বাইরে আমরা করেছিলাম হচ্ছে মঙ্গল বার্তা, যেটা আমাদের এটা ছিল সিইসি ডিপার্টমেন্টের। আমরা ফার্স্টে হচ্ছে মেইনলি আছে আমাদের এমআইএসটি রোবোটিক্স ল্যাবটা হচ্ছে সব ডিপার্টমেন্ট মিলে, এটা কোনো স্পেসিফিক কোনো ডিপার্টমেন্ট না, এটা হচ্ছে সব ডিপার্টমেন্ট স্টুডেন্ট, এখানে সব ডিপার্টমেন্ট স্টুডেন্টের আন্ডারে কাজ করে। তো যারা দেখা যাচ্ছে মঙ্গল বার্তা যারা গিয়েছিল তারা আমাদের ক্লাবের মেম্বার ছিল। এরপর আমরা আরেকটা প্রজেক্ট হচ্ছে ইন্ডিয়াতে গিয়েছিলাম, এটা যেটা হচ্ছে আপনার সোলার কার, ওটা ওখানের মধ্যে বেস্ট ইনোভেটিভ আইডিয়া ছিল। তো এগুলো হচ্ছে আমাদের দেশের বাইরে মোটামুটি আমাদের সাকসেসফুল। এছাড়া দেশের ভিতরে আমরা তো অনেকগুলো আছে কাজ করেছো। এক্ষেত্রে একটুখানি আমি বলি, যখন তোমরা দেশের বাইরে কম্পিট করতে যাও, নিজেদের রোবট নিয়ে যাও, নিজেদের টিম কাজ করে, তখন নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা তো থাকে। কোথায় মনে হয় যে আমরা আরো কোথায় কোথায় পিছিয়ে আছি, যেটা আন্তর্জাতিক অঙ্গনে হয়তো অন্যান্য দেশ অনেক এগিয়ে রয়েছে, আমাদের এই জায়গাগুলোতে আরো কাজ করা উচিত? ওই কমতিটা কোথায় মনে হয়? কমতিটা যেখানে হচ্ছে যে আমরা আসলে ব্যাকডেটের একটা দিক মেইনলি যেটা হচ্ছে আমাদের বেসিক লেভেল থেকে যারা আসে, যেমন ওদের দেশের জায়গায় দেখা যায় কি যে হাই স্কুলের বাচ্চারা যেগুলো পারে, আমাদের ভার্সিটি লেভেল স্টুডেন্টরা অনেক সময় আইডিয়াই থাকে না। কেন? অসুবিধা কোথায়? অসুবিধাটা যেটা হচ্ছে আমাদের আসলে ইনফরমেশনগুলো পাস হয় না। যেটা হচ্ছে যেমন হচ্ছে আমাদের সময় নেট আছে, নেট ব্রাউজে আমরা শুধুমাত্র ফেসবুক ব্রাউজ করি, এটা হলো কথা। কিন্তু ফেসবুকে কিন্তু অনেক পেজ আছে যেটা হচ্ছে আপনাকে হিউজ লেভেল আইডিয়া দিবে রোবোটিক্স নিয়ে অথবা টেকনোলজি নিয়ে, আমরা ওগুলো সার্চ করি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে পত্রিকাতে যাবে, আপনার আমাদের যে ম্যাগাজিনগুলো যাবে, টিভিতে যে ফাংশনগুলো হয়, শুধুমাত্র গণমাধ্যম কিংবা এই মাধ্যমগুলোই কি একমাত্র দায়ী? আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, সেগুলো কি পুরোটা আছে আমাদের? না, ওগুলো তো আমাদের পুরোটা নেই। যেমন কিংবা চর্চার জায়গা থেকেও যদি বলি, যেটা নুসাইবা বলছিল যে আগ্রহ হারিয়ে ফেলে, যেমন হয় ওরা হয়তো স্কুল লেভেল থেকেই ওদের অনেক ধরনের প্রজেক্টের ফ্যাসিলিটি থাকে, ওদের পড়াশোনা পুরাটাই দেখা যায় যে কিছুটা টেকনিক্যাল বেসিস, মানে ওরা কাজ করে সেটা থেকে শিখে। কিন্তু আমাদেরটা আসলে একটু হচ্ছে বইয়ের উপর বেসিক করে আমরা শিখি। আমাদের দেখা যায় যে আমরা হয়তো বা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসছি, কিন্তু এটা আসলে কোথায় কাজে লাগবে এটা ঠিক আমরা যথাযথ উপযুক্ততাটা আমরা ব্যবহারিক জ্ঞানটা আমাদের আসলে কম। আমার দিক থেকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এখানকার যে আন্তর্জাতিক কম্পিটিশন, যেটা প্রতিযোগিতা, একটা ধারণা আমরা পেলাম লোকালি কি এটা কি হচ্ছে কিনা, কারণ সাস্টের কিন্তু এই সেম রোবোটিক্স ক্লাব আছে বা এরকম আরো দু একটা অর্গানাইজেশন এদের আছে। তো এদেরকে উদ্যোগী করতে এবং তাদেরকে অনুপ্রেরণা দিতে এই ধরনের কোনো কম্পিটিশন লোকাল পর্যায়ে বাংলাদেশে হচ্ছে কিনা? এখন পর্যন্ত হচ্ছে কনফারেন্স যেগুলো হচ্ছে আমাদের, ওগুলো তো ইন্টারন্যাশনাল হচ্ছে, বাট আমরা যে কম্পিটিশন যেগুলো করছি স্টুডেন্ট লেভেল, ওরকম এখনো ইন্টারন্যাশনালি হয় নাই ম্যাক্সিমাম। কারণ ইন্টারন্যাশনালি যখন স্টুডেন্টরা যখন আসে তখন তাদের অনেক ধরনের সাপোর্ট লাগে। তো ওই ধরনের সাপোর্টটা আমরা সব সময় সবাই দিতে পারে না, আমরাও দিতে পারি না, সত্যি কথা যেটা। তো এখনো হয় না, বাট আমাদেরও প্ল্যান আছে ইন্টারন্যাশনালি করার। আইটিতে ওরা ম্যাক্সিলাইজেশন করছে, ওটাও অনেক বড় প্রোগ্রাম, ওরাও চিন্তা ভাবনা করছে ইন্টারন্যাশনাল করবে। তো নেক্সট আশা করি নেক্সট ইয়ার অথবা এরপর থেকে আমরা সব ইন্টারন্যাশনালি করার চেষ্টা করবো।
আচ্ছা, ইন্টারন্যাশনালি করার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা থাকলো, MIST রোবোটিক্স ক্লাবের জন্য শুভকামনা থাকলো, এবং আমরা চাইবো যে রোবোটিক্স যেই ফিল্ডটা নিয়ে অনেকেরই আগ্রহ আছে, অনেকে হয়তো জানিও না, তারা ধারণা করে নতুন করে আসবে, আগ্রহকেও হারিয়ে ফেলবে না, টেকনোলজিক্যালি আমরা এগিয়ে যাব। শুভকামনা, ভালো থাকবে। দুজনকে ধন্যবাদ আসার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের এই পর্যন্তই ছিল যে অতিথি আলাপন, কিন্তু আমাদের অনুষ্ঠান এখনো বাকি রয়েছে। আমাদের এখন দরকার একটা বিরতির পরে অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে ফিরছি, সাথেই থাকুন।